পাস করে তখন সব দল নিষিদ্ধ হয়ে যায়, সবগুলো সংবাদপত্র নিষিদ্ধ হয়ে যায়। উনি 4টা সংবাদপত্র, সেই সিস্টেমটার নাম তারা কি দিয়েছিল খেয়াল আছে? 1969 সালে 79 সালে শহীদ জিয়া যখন সরকার গঠন করলেন তখন উনি এই প্রক্রিয়াটি বন্ধ করে নতুন প্রক্রিয়া চালু করলেন দেশে। সেটা কি? আপনারা হচ্ছেন বহুদলীয় গণতন্ত্রের যেই প্রবক্তা বা যে দেশে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন সেই দলের তার দলের নেতাকর্মী আপনারা। একজন মানুষ এখানে বক্তব্য রেখেছে, ঠিক আছে, তার বক্তব্য আপনাদের হয়তো অধিকাংশের মনে হচ্ছিল পছন্দ হয়নি, ফাইন, পরবর্তীতে যে আসবেন এসে বক্তব্যের মাধ্যমে তার বক্তৃতার প্রতিরোধটা আপনাদের বক্তব্যের মাধ্যমে ওখানে হইচই করে তো লাভ। অনুষ্ঠান যারা আয়োজন করেছেন একটা প্রথমে আমরা শুরু করেছিলাম, তারপরে ওইখান থেকে চেঞ্জ করে আমাদের এখানে আসছে। যারা আয়োজন করেছেন তাদেরকে আমি অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তবে আমার অনুরোধ থাকবে যে এখানে হয়তো ওদের দেশের সিস্টেম, এটা কিছু লোকজন সামনে চলে আসে না, এটা সব আমার দলের লোক, এটা কেউই আমাকে কিছু করবে না, কাজে সামনে যেতে ওরা না আসে। অবস্থানে আপনারা এসেছেন, আপনারা প্রত্যেকের এলাকায় আপনার দলকে নেতৃত্ব দিচ্ছেন। আপনার নিজের এলাকায়ও যখন আপনার জোনাল কমিটিতেও যখন আপনি নেতৃত্ব দিচ্ছেন, আপনাকে যখন কমিটি বা এই ধরনের জিনিস তৈরি করতে হয়, রেডি করতে হয়, তখন কিন্তু আপনাকেও বিভিন্ন জিনিস চিন্তা করতে হয়। আমি কাউকে আঘাত করার জন্য বলছি না, তবে বাস্তবতা যেটি হচ্ছে যে যখন কমিটি গঠন করতে অনেকগুলো বিষয় আমাদেরকে কনসিডারেশনে নিতে হয়। হ্যাঁ, ভালো ভালো কোয়ালিটির কথা যেগুলো বলেছেন, ডেফিনেটলি আমি নিজেও সেটি আশা করি যে এনার্জেটিক, ইয়াং, ডাইনামিক, এডুকেটেড ছেলেরা আসুক নেতৃত্বের জন্য, সেটি আমি আশা করি। কিন্তু এখানে একটি কিন্তু রয়ে যাচ্ছে। এখানে একটা ছেলে, এই ভাই তোমার নাম কি? পাবেল। ছাত্র দলের কথা বললে পাবেল, বসো। পাবেল যে কথাটা বলেছে, কথা হচ্ছে যে এরকম নেতৃত্ব আমাদের থাকতে হবে, যে কোনো কারণেই হোক। এখানে আমাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রেখে গেছেন, তাদের প্রতি সম্পূর্ণ সম্মান রেখে আমি বলছি, যে কোনো কারণেই হোক, যেভাবেই হোক, আমাদের সেরকম নেতৃত্ব হয়তো সঠিকভাবে আমরা বের করে নিয়ে আসতে পারিনি। অতীতে আমরা আনতে পারিনি, ঠিক আছে, আনতে পারিনি। যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে অনেক জিনিস বিবেচনা করে নেতৃত্ব দিতে হয়েছে। সবাই যে খুব সহজে দিয়েছেন তাও না, তাদেরকে অনেক কষ্ট সহ্য করে অনেক কিছু বিবেচনা করে তাদেরকে নেতৃত্ব দিতে হয়েছে, ঠিক আছে, অতীতে হয়নি, ভবিষ্যতে ইচ্ছা আমরা চেষ্টা করি। কিন্তু এটি আপনাদেরকে বুঝতে হবে, একবারে এক কমিটিতে কিন্তু সবকিছু পাওয়া সম্ভব না। ভালো মন্দের মিক্সচারেই কিন্তু একটি কমিটি আসবে, এই কমিটি কাজ করবে, এই কমিটি কাজ করতে করতে নতুন নেতৃত্ব চলে আসবে। যেই বিষয়টি আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব ইম্পর্টেন্ট নেতৃত্ব গড়ে তোলার জন্য, সেটি হচ্ছে যে আমাদের যেগুলো সাংগঠনিক কমিটি আছে, আমরা যদি সাংগঠনিক কমিটিগুলো যথা সময়, অর্থাৎ আমাদের গঠনতন্ত্রে যেই সময়গুলো, আপনারা বসলে ভালো হয়, সবাই বসে পড়েন, যথা সময়, অর্থাৎ গঠনতন্ত্রে যেই সময় বেঁধে দেওয়া আছে যে একটি কমিটির মেয়াদ কতদিন হবে, মেয়াদের পরে আবার নির্বাচনের মাধ্যমে পুরনো নেতৃত্ব এবং নতুন নেতৃত্ব অর্থাৎ লিডারশিপ আসবে। আমরা যদি এটি মোটামুটি ভাবে ফলো করতে পারি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, তাহলে আমরা প্রচুর যে ধরনের নেতৃত্বের স্বপ্ন আপনারা দেখেন, যে ধরনের নেতৃত্ব মাঠ পর্যায়ের কর্মীরা আশা করে, সেই ধরনের নেতৃত্ব বের করে নিয়ে আসা সম্ভব। অর্থাৎ সম্মেলনের টাইম হয়ে গেলে ঠিক আছে, যেদিন শেষ সেদিনই সম্মেলন হতে হবে তা না, অন্তত 2-3 মাসের মধ্যে যদি সম্মেলন হয়, অটোমেটিকলি নতুন নেতৃত্ব বের হয়ে আসবে। কাজে নির্বাচন বলেন আর সম্মেলন বলেন, যেটিই হোক না কেন, তার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে আবার একটি কিন্তু রয়ে গেছে, যে আমাদেরকে তো এক জায়গা থেকে শুরু করতে হবে। প্রথমেই কিন্তু আপনি এখন হয়তো নির্বাচন দিতে পারবেন না, কিন্তু আপনি যদি
কিছু কিছু মোটামুটি ভাবে যদি আপনারা চিন্তা করেন, আচ্ছা ঠিক আছে এরা ভালো লোক, মোটামুটি ভাবে বিভিন্ন বিষয় বিবেচনা করে ঠিক আছে মোটামুটি ভাবে এরা ভালো লোক, এদেরকে যদি আমরা নেতৃত্ব দায়িত্ব দিই, এরা আস্তে আস্তে নতুন নেতৃত্ব তৈরি করার চেষ্টা করবে, এরা হয়তো নতুন নেতৃত্বকে উৎসাহিত করবে। এরা লোকগুলোকে আমাদের বের করতে হবে, এরা লোকগুলোকে বের করে তাদের হাতে আমাদের নেতৃত্ব ছেড়ে দিতে হবে। একই সাথে চেষ্টা করতে হবে যেই নেতৃত্ব আপনারা চাচ্ছেন, যে ধরনের নেতাদেরকে আপনারা চাচ্ছেন, এরকম মানুষগুলোকে জোগাড় করে এনকারেজ করা দলে অংশগ্রহণ করার জন্য, দলের কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য। ব্যক্তিগতভাবে নেতৃবৃন্দ আমি আপনাদেরকে বলতে পারি যে আমি আপনাদেরকে সহযোগিতা করব এই ধরনের নেতৃত্বকে সামনে নিয়ে আসার জন্য। কিন্তু এখানে সবচেয়ে বড় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা একটি দলে আছি, রাজনৈতিক দলে আছি। কোনো একটি বিষয় সবার মতামত কিন্তু এক হবে না। এই যে আজকে যেরকম বাংলাদেশে মানুষ কি ধরনের নির্বাচন ব্যবস্থা চাচ্ছে, কাদের আন্ডারে নির্বাচন ব্যবস্থা যাচ্ছে, তত্ত্বাবধায়কের আন্ডারে নির্বাচন ব্যবস্থা যাচ্ছে। কিছুদিন আগে একটা পেপার জরিপ করেছে, তারা বলেছে 90% লোক তত্ত্বাবধায়কের পক্ষে। হয়তো তাদের জরিপটা কিছু কয়েক হাজার লোকের উপরে, কিন্তু কয়েক হাজার লোক দিয়ে তারা একটা পারসেপশন কি মানুষের কি ধরনের নির্বাচন পদ্ধতি, সেই পারসেপশনটা তারা মানুষের সামনে তুলে ধরেছে, বাকি সমগ্র দেশের সামনে তুলে ধরেছে। তো এখন কথাটি হচ্ছে যে আমাদেরকে, অর্থাৎ 90% মানুষ চাচ্ছে তত্ত্বাবধায়ক নির্বাচন, এখন 100% মানুষ চাচ্ছে না, 90% মানে 10% অন্য মতামত দিচ্ছে। ঠিক একইভাবে এটি যেহেতু একটি রাজনৈতিক দল, এখানে কমিটি আসবে, কমিটিতে বিভিন্ন মানুষ আসবে, সবাইকে সবাই সাপোর্ট করবে না, সবাইকে সবাই সাপোর্ট করতে পারে না। কিন্তু ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে ওরা এসছে, হ্যাঁ আমি তার সাথে মতের ওপিনিয়ন, ডিফারেন্স অফ ওপিনিয়ন আমার থাকতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা আমাদের ঐক্য ভেঙে দিব, ঐক্য নষ্ট করব, অথবা আমরা বিশৃঙ্খলা করব। এটি আমাদের কাম্য হতে পারে। আমরা এরকম মিটিং এ বসবো, এখানে যেরকম একজন নেতা বক্তব্য দিচ্ছিলেন, তার বক্তব্যের সাথে আপনারা অনেকে ডিফার করছিলেন। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে তখন বলেছিলাম যে ঠিক আছে আপনাদের ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে, পরবর্তীতে আপনারা যারা সুযোগ পাবেন তারা এসে তার বক্তব্যকে খণ্ডন করে। উদাহরণটা এই জন্য দিলাম যে যেই কমিটিটি আসবে, আপনারা ডিফারেন্স ওপিনিয়ন কারো যদি থাকে, ডেফিনেটলি দলের যেরকম এরকম ফোরামে যখন আবার মিটিং হবে, সেখানে আপনারা আপনাদের বক্তব্য তুলে ধরবেন। কিন্তু এর অর্থই না দলকে ছোট করার জন্য অথবা নিজেকে বড় দেখানোর জন্য অন্য কোনো ভাবে বহিঃপ্রকাশ যদি করা হয়, তাতে কিন্তু ইন দ্য লং রান আপনিও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দলও ক্ষতিগ্রস্ত হচ্ছে সামগ্রিকভাবে। কাজে আপনাদেরকে অনুরোধ করব যে দলের ঐক্য ধরে রাখার দায়িত্ব নেতৃবৃন্দের না। আমি মনে করি নেতৃবৃন্দের যেরকম দায়িত্ব আছে, একই সাথে আরো বড় দায়িত্ব হচ্ছে যে মাঠ পর্যায়ে যারা নেতৃবৃন্দ এবং মাঠ পর্যায়ে যারা কর্মী, তাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে দলকে ধরে রাখা, দলের ঐক্যকে ধরে রাখা। এটি কিন্তু বিএনপির মাঠ পর্যায়ের নেতা কর্মীরা প্রমাণ করেছে। কখন প্রমাণ করেছে? 1/11 এর সময়। এই সময় দলের অনেক উপরের নেতারা অন্য ভূমিকা পালন করছিল, যখন তাদের উচিত ছিল দলের ঐক্যকে ধরে রাখা, দলের বিপদের দিনে যখন দলের উপর ঝড় হয়েছিল, সেই সময় তারা তাদের দায়িত্ব পালন করেনি। কিন্তু আপনারা যেরকম জোনাল কমিটির নেতৃবৃন্দ, ঠিক সেই সময় দেশে জেলার নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ, ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ এবং গ্রাম কমিটির যারা নেতৃবৃন্দ ছিল, তারাই কিন্তু সেই সময় বিএনপিকে ধরে রেখেছিল, বিএনপিকে টিকিয়ে রেখেছিল। কাজে এটি অতীতে প্রমাণ করেছে মাঠ পর্যায়ের নেতৃবৃন্দ যে দলকে ধরে রাখতে তারা সক্ষম। কাজী আপনাদের কাছে যুক্তরাজ্য বিএনপির মাঠ পর্যায়ের নেতৃবৃন্দের কাছে আমার আজকে অনুরোধ থাকবে যে দেশে যদি তারা সেটি প্রমাণ করতে পারে, মাঠ পর্যায়ের নেতৃবৃন্দরা, মাঠ পর্যায়ের কর্মীরা, তাহলে যুক্তরাজ্য বিএনপির মাঠ পর্যায়ের নেতৃবৃন্দ, মাঠ পর্যায়ের কর্মীরা কেন সেটি প্রমাণ করতে পারবে না? হ্যাঁ, ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, মিটিং হবে, মিটিং এ আপনার যেটা বক্তব্য থাকবে, যেটার সাথে একমত প্রকাশ করেন না, আপনি বলবেন, আরো জোরে বলবেন, মাইকের আওয়াজ আরো বাড়িয়ে দিব আমরা, কিন্তু বাইরে না সেটা এখানে ঝগড়া যেটি হবে, যুক্তিতর্ক উপস্থান হবে, সেটা দলীয় ফোরামের মধ্যে হবে। এখন নেতৃবৃন্দ
আপনাদের জোনাল নেতৃবৃন্দের কাছে আমার আরেকটি অনুরোধ আছে, সেটি হচ্ছে এখানে একজন কয়েকজনই বক্তব্য প্রসঙ্গে বলে গেছেন, বক্তব্যে বলে গেছেন যে তারা তাদের এলাকায় জোনাল নেতৃবৃন্দ হিসেবে তাদের এলাকায় এই যুক্তরাজ্যের বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছে, অর্থাৎ পার্লামেন্ট মেম্বার যারা আছে, বা সেটা কনজারভেটিভ হোক, সেটা লেবার হোক, সেটা লিবারেল হোক, যেটাই আছে, যারাই আছে তাদের সাথে তারা যোগাযোগ করেছেন। নেতৃবৃন্দ, আপনারা যারা কাজটি করেছেন, আপনাদের কাছে কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যারা এই কাজটি করেছেন। এখন এই কাজটি এখানে কয়েকজন বক্তব্য প্রসঙ্গে একটি বলে গেছেন যে এখানে আমরা আন্দোলন মিছিল করব, মিটিং করব, হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু আমাদের রাজনীতিটা একটু অন্যরকম হবে। কি হবে? যে ন্যাশনাল বলেন বা ইন্টারন্যাশনাল বলেন, লবিং এর জন্য এখানে আমরা রাজনীতি, কারেক্ট? সেই জন্য শুধু যে এই লন্ডনে যে কমিটি হবে বা যুক্তরাজ্য সেন্ট্রাল কমিটি যেটা হবে সেটাই যে শুধু লবিং করবে তা নয়, কিন্তু এটার দায়িত্ব যেরকম আপনারা বলছেন যে যারা কমিটি হবে তাদেরকে শিক্ষিত হতে হবে, এই হতে হবে, ওই হতে হবে, যাতে লবিং করতে পারে, লন্ডনে করতে পারে, বেলজিয়ামে করতে পারে। নো, শুধু তাদের দায়িত্ব না, এটার দায়িত্ব কিন্তু আপনারা যারা জোনাল কমিটি, আপনাদের প্রত্যেকের এটা দায়িত্ব। কিভাবে দায়িত্ব? শুধু যে আপনারা এমপির সাথে করবেন, নট দ্যাট। এই পার্লামেন্টে হয়তো আপনার যে বর্তমান এমপি আছে সে এই পার্লামেন্টে এমপি আছে, নেক্সট এতে আর 1 বছর পরে ইলেকশন বোধহয়, নেক্সট পার্লামেন্টে আরেকজন হতেও পারে। প্রবাবল যে আছে, অপোনেন্ট পার্টি যে আছে, তাকেও আপনি আপনার দেশের সম্পর্কে, দেশে আপনার মানবাধিকার কি, বর্তমানে দেশে অপোজিশনের সাথে এই হাসিনা সরকার কি আচরণ করছে, দেশে সাধারণ মানুষের সাথে কি আচরণ তারা করছে, দেশে সংবাদপত্রের সাথে কি আচরণ করছে। এই যে আমাদের এখানে একজন সাংবাদিক বসে আছেন আজকে, নোমান সাহেব, উনি বাধ্য হয়ে চলে এসেছেন, আপনারা কম বেশি পত্রপত্রিকা দেখছেন, এই দেশে উনি আসলেন কেন। এরকম সাংবাদিক একজন, এরকম সাংবাদিক প্রচুর আছে। কতজন এই সরকার আমলে কতজন মারা গেছে সাংবাদিক? তাই 20 জনের মতো মারা গেছে। আর সাগররুনির খবর কম বেশি আমরা সবাই জানি যে তারা সরকারের উচ্চ পর্যায়ের দুর্নীতির খবর পেয়ে গেছিল, সেজন্য মারা গেছে তারা, কাজে তাদেরকে ফোন করা হয়েছে। তো এই যে ইস্যুগুলো, এই যে বিষয়গুলো, আপনারা, আমি জানি না, ক্যানাডিয়ান টেলিভিশন কয়েকদিন আগে শেখ হাসিনার একটা ইন্টারভিউ নিয়েছিল, ওটা কিছুদিন আগে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, সবাই না দেখলে আজকে গিয়ে লগ ইন করে আপনারা দেখবেন, দেখার চেষ্টা করবেন। সেখানে যে ইন্টারভিউ নিয়েছিল তারা পরিষ্কার ভাবে বলেছে কিভাবে তার পরিবার এবং সরকারের উচ্চ পর্যায়ে যারা আছে বাংলাদেশে কিভাবে তারা দুর্নীতিতে জড়িয়ে গেছে। কয়েকদিন আগে শেখ হাসিনা, কালকে না পরশু, নিজেই বলেছে, ওই যে বাংলা একটা বলে না, ওই যে ঠাকুরের কেড়ে আমি কলা খাই না, শেখ হাসিনা নিজেই বলেছে যে আমার পরিবারের কেউ কিছু করে। আরে ওকে তো কেউ জিজ্ঞেসই করেনি, নিজে থেকে বলে দিয়েছে। তার মানে এখন শেখ হাসিনার কথাই শেখ হাসিনাকে বলতে হয়। শেখ হাসিনা কিছুদিন আগে পার্লামেন্টারদের খুব আনপার্লামেন্টারি একটা কথা বলেছিল যে ডাল মে কুছ কালা হয়। এক কথা আমাদেরকে এখন উল্টাই বলতে হয়, ডাল মে কুছ কালা হয়। নেতৃবৃন্দ, যেই কথাটা বলতে চাচ্ছি যে দেশের যে ইস্যুগুলো আছে এগুলি কিন্তু আপনাদের, আমি বিশ্বাস করি আপনাদের মুখস্থ। আমি এখানে বক্তব্যের মাধ্যমে বলে বিষয়গুলোকে বা ইস্যুগুলোকে বলতে গিয়ে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, কিন্তু যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই ইস্যুগুলো আপনাদের প্রত্যেকের এলাকায় যে সংসদ সদস্য আছে, যদি সংসদ সদস্য কনজারভেটিভ থেকে তাকে জানান, এবং একই সাথে লেবারের যে ওখানে আছে, যে ইলেকশন করেছে বা করতে পারে পরবর্তীতে, তাকে জানান। একই সাথে লিবারের যদি থেকে থাকে, যে আছে ওখানে করেছে ইলেকশন বা করতে পারে, তাকে জানাবেন। শুধু যে এমপি কে তা না, এমপি কে জানাবেন, সাথে সাথে অন্য যারা পলিটিশিয়ান আছে, যারা ম্যাটার করে এই দেশে, তাদের সবাইকে আপনাদের জানাতে হবে। যদি এই এফোর্টটা একসাথে নেওয়া যায়, আপনারা আপনাদের এখানে করলেন, যুক্তরাজ্য বিএনপি যে মেইন কমিটি, কেন্দ্রীয় কমিটি, তারা এখানে লন্ডনে করলো, এখানে আমরা এবার কমিটিতে আমার একটি চিন্তা ভাবনা আছে, কিছু আমি কমিটিতে হয়তো আমরা আলাদা নেতৃবৃন্দ আনার চেষ্টা করব, যাদের দায়িত্ব শুধু থাকবে এইসব কাজের জন্য, যেটা নরমালি কমিটি কিন্তু এই যে লবিং করার জন্য যারা করতে পারে এই টাইপের কাজে, আমাদের নেতৃবৃন্দের মধ্যে যারা এই টাইপের কাজে এক্সপার্ট, যাদের এসব করার অভিজ্ঞতা আছে, এরকম কিছু নেতৃবৃন্দকে আলাদা করে এবার কমিটিতে নিয়ে আসা হবে, যাতে তাদের কাজই হবে, তাদের কাজ মিটিং আসবে দরকার নেই।
আপনার কাছে যান, পার্লামেন্টে যান, বেলজিয়াম পার্লামেন্টে যান, এইভাবে তাদের কাজগুলো ভাগ করার চেষ্টা করে দেওয়া হবে। নেতৃবৃন্দ, বক্তব্যের পরিশেষে শরীরটা আগের মতন অত ভালো নেই, তো হাঁপিয়ে যাওয়া তখন কন্টিনিউ করতে মুশকিল হয়। হ্যাঁ, শুনতে চান? মোটামুটি এইগুলো হচ্ছে, মোটামুটি ভাবে এই হচ্ছে আমার বক্তব্যের মূল যে জিনিসটা। অর্থাৎ আমাদের কিন্তু বসে থাকার এখন সময় নেই। যদি আমরা সত্যি আমাদের দেশকে ভালোবেসে থাকি, যদি আমরা সত্যি আমাদের দলকে ভালোবেসে থাকি, তাহলে মোটামুটি ভাবে যার যার অবস্থান থেকে একটি অবস্থা তৈরি করতে হবে, যাতে করে বাংলাদেশে আবার তত্ত্বাবধায়কের আন্ডারে একটি নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন করা সম্ভব হয়। কারণ এই সরকার দেশকে কোথায় নিয়ে যাচ্ছে, দেশের বাইরে থাকলে আপনারা যারা প্রবাসীরা আছেন, আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন, অন্যদের পক্ষে দেশের ভিতর থেকে যারা আছে তারাও দেখতে পাচ্ছেন, কিন্তু বাইরে থেকে দেখাটা আরো স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন। আপনারা আপনাদের আত্মীয় স্বজন যারা দেশে আছে তাদের সাথে কথা বলছেন। কাজেই দেশটাকে কিন্তু এই পরিস্থিতি থেকে আমাদেরকে বের করে আনতে হবে, এবং দেশটাকে যদি বের করে আনতে হয়, তাহলে দেশের নাগরিক হিসাবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা হিসেবে, একজন কর্মী হিসেবে আপনাদের প্রত্যেকের কিন্তু একটা দায়িত্ব, এটা নিজের ভিতর থেকে আসতে হবে দায়িত্ব। এটা শুধু দল করি বলেই যে তা না, এটা দেশের নাগরিক হিসাবে, দলের নেতা বা কর্মী হিসাবে এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আপনি ঠিক আছে, আপনি যদি মনে করেন যে আমাকে তো অমুক এমপি বা অমুক সময় দেবে না, ঠিক আছে, দরকার নেই, আপনার তার সাথে দেখার কথা নেই। আপনি প্রতি সপ্তাহে পত্রিকা যে অনলাইনে আপনারা পড়েন না তা তো না, প্রত্যেকেই পড়েন না, বাংলা হোক ইংরেজি হোক, প্রত্যেকটাই দেখছেন। বিভিন্ন ইন্টারন্যাশনাল ইস্যুতে, বিভিন্ন ইন্টারন্যাশনাল পত্রপত্রিকায় যে আমাদের দেশ সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে নিউজগুলো আসছে, সেটা মানবাধিকার হোক, দেশের গণতন্ত্র হোক, দেশের সংবাদ মাধ্যমের উপরে কি নির্যাতন হচ্ছে সেটাই হোক, সবকিছু মিলিয়ে যেগুলো, এগুলো কম বেশি আপনারা বিভিন্ন জায়গায় করছেন। দরকার হলে আপনি আপনার এমপি কে চিঠি লিখেন, প্রতি সপ্তাহে চিঠি লিখতে থাকেন। আপনার এলাকায় যেই এমপি আছে, যেই দলের এমপি আছে, তাকে আপনি দরকার হলে প্রতি সপ্তাহে চিঠি লিখতে থাকেন যে তোমাকে গত সপ্তাহে দিয়েছিলাম এই ব্যবস্থা, দেখো এই সপ্তাহে আরো ডেটোরিয়েট করেছে সিচুয়েশন। কথা হচ্ছে যে একটি দল, সেটি রাজনৈতিক দলই হোক অথবা অন্য কোনো দলই হোক, একটি দল কয়েকদিন আগে বাংলাদেশে শাপলা চত্বরে সমাবেশ করলো। আপনারা সবাই দেখেছেন, সবাই শুনেছেন, রাতের অন্ধকারে এতগুলো মানুষকে মেরে ফেললো। এটা কোন ধরনের দেশ হতে পারে, কোন ধরনের গণতন্ত্র হতে পারে, কোন ধরনের শাসন ব্যবস্থা এটা হতে পারে, কোন ধরনের শাসন ব্যবস্থা হতে পারে? ঠিক আছে, তাদের সাথে হয়তো আমাদের আদর্শের মিল আছে কি নাই সেটি হচ্ছে পরের কথা, কিন্তু তাই বলে এতগুলো মানুষকে মেরে ফেলবো আমরা, এটা কোন ধরনের? তো এই ইস্যুগুলা, তাহলে এই ইস্যুগুলাও তো যে ঠিক আছে, এদেরকে বলবেন, এরা হয়তো ঠিক আছে, আমাদের দেশের ওই ধরনের দলগুলোকে দেখলে হয়তো এই দেশের মানুষ, এই দেশের যারা রাজনীতি করে বা শাসন ব্যবস্থা আছে তারা হয়তো ভয় পায়, বলে যে ঠিক আছে তোমরা অন্য সবকিছু বাদ দাও, তোমরা অন্য সব জিনিস বাদ দাও, কিন্তু এই যে ১,৫-২ হাজার মানুষকে যে মেরে ফেললো, এটা কোন ধরনের বিচার? তোমরা যে কিছু হলেই তোমরা মানবাধিকারের কথা বলছো, তোমরা মানুষের ন্যায্য অধিকারের কথা বলছো, তো মানুষগুলোকে মেরে ফেললে এটা কোন ধরনের বিচার হতে পারে? এটা তো কোনো বিচার হতে পারে। কাজে এইভাবে করে এদেরকে জানাতে হবে, এদেরকে বলতে হবে, এদের মাধ্যমে পরিস্থিতি তৈরি করতে হবে যাতে দল দেশে কি করছে, যে দলের পক্ষে যেটা সম্ভব সেটাই দল চেষ্টা করছে করার জন্য, কিন্তু বাইরে থেকে আমরা আপনারা কতটুকু করতে পারবেন সেটি হচ্ছে আরেকটি মূল ইম্পর্টেন্ট বিষয়। সেটি হচ্ছে আরেকটি মূল ইম্পর্টেন্ট বিষয়। এই ঘরের মধ্যে আমরা 10 ঘন্টাও যদি বক্তৃতা দেই তাতে খুব একটা কিছু যায় আসে না, কিন্তু আমার 42 জন যে জোনাল কমিটি আছে, 42টা জোনাল কমিটি যদি প্রতি সপ্তাহে যদি এইভাবে আপডেট দিতে থাকে, 42 জন অন্তত এমপি কে, 42 জন তো এমপি তো আরো বেশি হবে তাই না? না 600, কিন্তু এই 42টা জোনের মধ্যে তো আরো অনেক এমপি, নট 42। তো এইভাবে যেই দলেরই এমপি হোক না কেন, ডাজন্ট ম্যাটার ইফ ইট ইজ কনজারভেটিভ, ডাজন্ট ম্যাটার ইফ ইট ইজ লিবারেল, এভার ইজ দ্য এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, আপনি তাকে যদি এভরি উইক আপনারা যদি আপডেট দিতে থাকেন যে দেখো বাংলাদেশে কি হচ্ছে গণতন্ত্রের নামে, গণতন্ত্রের নামে বাংলাদেশে কি হচ্ছে, তোমাদের এসব দেখা উচিত। তোমরা 1000 বছর যাবত গণতন্ত্রের চর্চা করছো,
তো তাহলে বাংলাদেশের মানুষ এইভাবে নির্যাতিত হচ্ছে, বা তোমরা এত বছর যাবত তোমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করো, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতার কি হচ্ছে? তোমরা ডেমোক্রেসিতে বিশ্বাস করো এতদিন যাবত, বাংলাদেশের ডেমোক্রেসির কি হচ্ছে তোমরা দেখবা না কেন? তোমরা দেখবা না কেন? তাদেরকে বলতে হবে, বলতে 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 বলতেই তারা শুনবে। আমরা যতই এই ঘরের মধ্যে বক্তব্য দিই খুব একটা কোনো লাভ হবে না, কিন্তু ম্যাটার যদি কিছু হয় সেটা করতে পারবেন কিন্তু আপনারা। এই আস্থা, এই বিশ্বাস আপনাদেরকে নিজেদের উপরে নিতে হবে। এই বিশ্বাস বা আস্থা কি নেতৃবৃন্দ আপনাদের আছে? তো আস্থা মনে হলো আছে, রাইট। তাহলে এই কাজটি আপনাদের করতে হবে, এই কাজটি আপনাদের করতে হবে। এটি আজকে আপনার জন্য আপনাকে করতে হবে, এটি আজকে আপনাকে আপনার পরিবারের জন্য করতে হবে, এটি আজকে আপনাকে আপনার এলাকার জন্য করতে হবে, এটি আজকে আপনাকে আপনার শহরের জন্য করতে হবে, এটি আজকে আপনাকে আপনার গ্রামের জন্য করতে হবে, এটি আজকে আপনার সমগ্র দেশ বাংলাদেশের জন্য করতে হবে এই প্রচেষ্টাটা। নেতৃবৃন্দ, আবারও আপনাদের সকলকে আজকে কষ্ট করে আসার জন্য এবং এই মিটিংটা সাকসেসফুল করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ বিশেষ করে এখানে যে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছে তাদের সকলকে জানাচ্ছি যে আমাদের কমিটিটা চলে আসলে ইনশাআল্লাহ আমার একটা চিন্তা ভাবনা আছে, কতটুকু পারবো জানি না, আল্লাহ সহায় ইনশাআল্লাহ পারবো। পর্যায়ক্রমিক ভাবে আপনাদের সাথে আরো সময় নিয়ে ইনশাআল্লাহ বসবো। সেই পর্যন্ত সেই আশা রেখে আজকের বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ।